জনমানবশূন্য রোডে তানভীকে একা পেয়ে আকস্মিক বেশ কতগুলো বকাঠে ঘিরে ধরল। তানভী কিছু বলার পূর্বেই হঠাৎ দুইটা বকাঠে তার মুখ শক্ত করে চেপে ধরে টেনে হিঁচড়ে একটি পরিত্যক্ত দোকানের পেছনে নিয়ে গেল। ওদের উদ্দেশ্য যে ভালো নয় সেটা বেশ খানিকটা দূরে গাড়ির জন্য অপেক্ষারত নন্দিনী খুব ভালো করেই বুঝতে পারল। নন্দিনী ভার্সিটি থেকে বাসায় ফেরার জন্য তার গাড়ির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। হঠাৎ এমন একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখবি সেটা নন্দিনী কালে ভদ্রেও ভাবতে পারেনি। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পূর্বেই সেই পরিত্যক্ত দোকানের পেছন থেকে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ তার কর্ণকুহরে প্রবেশ করতেই নন্দিনী ভয়ে শিউরে উঠল। এই মুহূর্তে নন্দিনী কি করবে আদেও কিছু ভেবে উঠতে পারল না। বকাটেদের হাত থেকে তানভীকে রক্ষার জন্য যে সে কারো কাছ থেকে হেল্প চাইবে সেই রকম কোনো মানুষজন নেই এই দিকটায়। প্রায়শই এই বকাঠেগুলো স্কুল কলেজ কিংবা ভার্সিটি অথবা যে কোনো মেয়েদেরকে দেখলেই প্রচুর উত্ত্যক্ত করে। সেটা নন্দিনী ইতিপূর্বেও বেশ কয়েকবার লক্ষ্য করেছে। প্রতিনিয়ত মেয়েদেরকে উত্ত্যক্ত করাটা যেন বকাঠেদের নেশায় পরিণত হয়েছে। আজ তো জনমানবশূন্য রোডে তানভীকে একা পেয়ে টেনে হিঁচড়ে নিয়েই গেল। তানভী নন্দিনীর সাথে স্টাডি করে এবং তাদের ফ্রেন্ড সার্কেলের একজন। তাছাড়াও নন্দিনীদের বাসার সামনের আকাশি রঙা বাড়িটাই তানভীদের। নন্দিনী ভীতু প্রকৃতির মেয়ে না হলেও মোটামুটি সাহসী, তাই প্রবল কৌতূহল এবং উদ্বিগ্নতা নিয়ে সেই দিকটায় পা বাড়ালো। পরিত্যক্ত দোকানটির পেছনে গিয়ে দেখতে পেল তানভীকে বকাঠেগুলো মলেস্ট করছে। দুইটা বকাঠে ওকে আটকে রেখেছে। একটা বকাঠে শক্ত করে তানভীর মুখ চেপে ধরেছে, আর তানভী ছাড়া পাওয়ার জন্য গোঙাতে গোঙাতে হাত পা ছোড়াছুড়ি করছে। দৃশ্যটি দেখতেই নন্দিনীর ভীষণ মায়া হলো, আর বকাঠেগুলোর ওপর প্রচণ্ড রাগ চড়াও হলো। নন্দিনী হঠাৎ নিজের সাইড ব্যাগ থেকে একটি ছুরি বের করলো। এটা সে সবসময় নিজের সেফটির জন্য কাছে রাখে। আজ তো প্রায় কাজে লেগেই গেল বোধহয়। আর সেই ছুরি নিয়েই এগিয়ে গেল বকাঠেদের নিকটে। অতঃপর বকাঠেগুলো থেকে এগিয়ে গিয়ে নন্দিনী আকস্মিক উঁচু করে ধরল ছুরিটা। নন্দিনীর হাতে ছুরি দেখে বকাঠেগুলো কিছুটা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। অন্যদিকে নন্দিনীকে এমন একটা মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখে তানভী ভীষণ খুশি হলো। নন্দিনী বাকি বকাঠেগুলোর দিকে উঁচু করে ছুরিটা ঘুরিয়ে শক্ত গলায় বলল, যদি প্রাণে বাঁচতে চাস তো ভালোই ভালোই ছেড়ে দে ওকে, নয়তো আজ একটাকেও আস্ত রাখবো না, জানে মেরে ফেলবো সব কটাকে, ছেড়ে দে বলছি। বলেই নন্দিনী তেজি দৃষ্টি নিক্ষেপ করে দাঁত মুখ খিচিয়ে ছুরিটি বারবার ঘোরাতে লাগলো। নন্দিনীর হাতে ছুরি দেখে বকাঠেগুলো কোনো রূপ প্রতিক্রিয়া ছাড়াই তানভীকে ছেড়ে দিল। ছাড়া পেতে তানভী ছুটে এসে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল নন্দিনীকে। নন্দিনী তানভীর এক গালে রেখেই বলল, তুই ঠিক আছিস তানভি? তানভী টুকরে কেঁদে উঠল। নন্দিনী বলল, মন খারাপ করিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে, কি আর করবি, তবে নেক্সট টাইম থেকে সাবধানে চলাফেরা করবি। বলেই তানভীর চোখের জল মুছে দিয়ে বলল, চিন্তা করিস না, এই লম্পটগুলোকে আমার আম্মুর মাধ্যমে সাইজ করব। ওরা নিজেরাও জানে না কোন এলাকায় এসে ফাজলামো করছে, আর সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে বলবো আমার আম্মুকে। এখন দ্রুত চল। বলেই তানভীর হাত ধরে ওরা দুজন সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ল। বেশ কয়েকদিন পরের কথা। সময় বর্ষাকাল। মৃদুমন্দ সমীর অনায় শ্রাবণ মেঘের ঘন ঘটা দিন। এই মেঘ তো এই বৃষ্টি, আবার মিঠে রোদও, আবার কখনো সখনো প্রচণ্ড গাছ ঝলসে দেওয়া প্রখর উত্তপ্ত রৌদ্রোত্তাপ। সময় তখন গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যার প্রারম্ভ ঘটেছে প্রায়। নন্দিনীর সমস্ত দিনটি আজ প্রচুর বিষণ্ণতায় পার হয়েছে। তার কারণ অদিতি আর ফাল্গুনী দুই চাচাতো বোন আজ ভার্সিটিতে আসেনি। নন্দিনী অবশ্য সেটা পূর্ব থেকে জানতো না। তাছাড়া অদিতিও ভার্সিটিতে না আসার ব্যাপারে পূর্ব থেকে কিছুই জানায়নি ওকে। এক প্রকার বাধ্য হয়েই নন্দিনী ফোন দিল অদিতিকে। অদিতি জানালো তারা দুই চাচাতো বোন আজ ভার্সিটিতে আসতে পারবে না, তাদের বিদেশি কিছু গেস্ট আসবে বাসায়। অতঃপর কি আর করা, নন্দিনী একাই ক্লাসগুলো করে নিল। মনটা বিষণ্ণ থাকায় ভাবলো টুকটাক কিছু শপিং করবে। শপিং করলে নন্দিনীর মনটা আবারও দ্রুত ফ্রেশ হয়ে যায়। যেমন ভাবনা তেমনি কাজ। শপিং করতে করতে নন্দিনী শপিং মলে লেট করে ফেলল। দিন শেষে অজিষ্ণ বিদেয় নিয়ে মেদিনীতে সন্ধ্যা নেমে এলো। নন্দিনীর ফোনে আজ ন্যূনতম চার্জটুকুও নেই। বাসা থেকে তার আম্মু আদৌ গাড়ি পাঠিয়েছে কিনা সেটাও নন্দিনী জানেন। এ তো আর না ভেবে
রিক্সার জন্য ওয়েট করলো। আকস্মিক ঝুম বৃষ্টি শুরু হলো। নন্দিনী বৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দৌড়ে একটি পাবলিক ছাউনির নিচে আশ্রয় নিল। এমন একটা মুহূর্তে একটি রিক্সাও পাওয়া সম্ভব হচ্ছে না। ঝড় বৃষ্টির দিনে এই একটা বিচ্ছিরি সমস্যা, ঠিকমতো রিক্সা পাওয়া যায় না। হঠাৎ একটা রিক্সা পেয়ে গেল, তবে ওর লোকেশনে যাবে না। দ্বিগুণ ভাড়া বাড়িয়ে দেবে বলছে, তবু রিক্সাওয়ালা যাবে না। কি আর করার। নন্দিনী প্রচণ্ড চিন্তিত হলো। তার আম্মু নিশ্চয়ই তার জন্য চিন্তা করছেন, ড্রাইভারকে হয়তো আচ্ছা মতো বকা দিচ্ছেন। নন্দিনীর ভীষণ খারাপ লাগলো। মনটা মলিন হয়ে গেল। কেন যে সে এত দেরি করলো? এখন উপায় কি হবে? বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল ছাউনির নিচে দাঁড়িয়ে। ভারী বৃষ্টি নেমে রাত্রে ঘনিয়ে এলো, তবু বৃষ্টি থামার নাম গন্ধও নেই। নন্দিনী আরেকটু অপেক্ষা করতে লাগলো। ভাবলো নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আকস্মিক কয়েকটা ছেলে কাক ভেজা হয়ে সেই ছাউনির নিচে এসে আশ্রয় নিল। নন্দিনী সেই দিকে তাকানোর আগ্রহ করলো না। সে জেনারেল পাবলিক মনে করে ছাউনির একপাশে আটোসাটো হয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো কিভাবে বাসায় ফিরবে। তার আম্মু নিশ্চয়ই তার আব্বুকে ইচ্ছে মতো বকা দিচ্ছে। অন্যদিকে ছেলেগুলো নন্দিনীকে ছাউনির নিচে একা পেয়ে আপাদমস্তক লুলুক দৃষ্টিপাত করে চোখ বুলিয়ে একটা ক্রুরো হাসি দিল। নন্দিনীর ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি তাকে কিছু একটা জানান দিতেই হঠাৎ সে ছেলেগুলোর দিকে তাকাতেই আচমকা চমকে উঠল। এরা তো সেই দিনে সেই বকাঠেগুলো। আজ তাকে একা পেয়ে যদি খারাপ কিছু করে বসে তাহলে? ভয় পেয়ে নন্দিনী গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। তাছাড়া আজ তার সাথে ছুরিটাও নেই। এক একদিন এক একটা ব্যাগ ভার্সিটিতে নিয়ে আসে বিধায় ছুরিটা সকালে এই ব্যাগে নিতে ভুলে গেছে নন্দিনী। কে জানতো আজ এমন কিছু হবে? বিপদের যে হাত পা নেই সেটা আজ হাতে নাতে টের পেল নন্দিনী। হঠাৎ ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। এবার নিজেকে রক্ষা করবে কিভাবে? সেদিন তো ছুরিটা সঙ্গে থাকায় রক্ষা করতে পেরেছিল, আর আজ? বকাঠিগুলোর সাথে নন্দিনীর দৃষ্টি বিনিময় হতেই বকাঠিগুলো বিশ্রী হেসে উঠল। একটা বকাঠি আরেকটা বকাঠিকে বলল, এটা সেদিনের সেই মেয়েটা না? হুম, মিস ধানি লঙ্কা। বকাঠেটি নন্দিনীর দিকে এগিয়ে এসে বলল, হাই বেবি, চিনতে পেরেছো আমাদেরকে? এত দ্রুত ভুলার কথা নয়। আচমকা বেইবি ডাক শুনতেই নন্দিনীর গা গুলিয়ে এলো। বেইবি, জান, এ যাবতীয় নামগুলো নন্দিনী কিছুতেই শুনতে পারে না। তবে যুবকটির কথায় প্রত্যুত্তর করল না। আরেকটা বকাঠে নন্দিনীকে বলল, ওয়াও, ইউ আর লুকিং সো হট বেবি। আমি কি তোমার বয়ফ্রেন্ড হওয়ার চান্স পেতে পারি? দেবে একটা সুযোগ? এবার নন্দিনীর ভীষণ রাগ হল। কি একটা বিচ্ছিরি অবস্থা বকাটেগুলোর। গায়ের থেকে আজেবাজে দুর্গন্ধ ছড়াচ্ছে। দাঁতের দিকে চোখ পড়তেই নন্দিনীর বমি হয়ে এলো। যেন ময়লার ভাগাড় থেকে চেটেপুটে খেয়ে এসেছে শিয়াল কুকুরের মতো। হঠাৎ আরেকটা বকাঠে বলল, আজ কোথায় যাবে সুন্দরী? সেদিন তো ওই মেয়েটার জন্য অনেক সাহস দেখিয়েছে। নন্দিনী ভয়ে শিউরে উঠল। আরেকটা বকাঠে বলে উঠল, সেদিন চালাকি করে রেহাই পেলেও আজ তোমার নিস্তার নেই সুন্দরী। নন্দিনী ঘাবড়ে গেলেও প্রকাশ করল না। তবে বুকে অদম্য সাহস সঞ্চয় করে হঠাৎ শক্ত গলায় বলল, এই কি সমস্যা তোদের? বকাঠেটা একটা বাজে ইঙ্গিত দিয়ে বলল, তুমি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও বেবি, তাহলে আর কোনো সমস্যা নেই। ঘৃণায় নন্দিনীর সমস্ত শরীর রিডি করে উঠল। ক্রোধান্বিত গলায় বলল, এই, তোদের ঘরে কি মা বোন নেই? মা বোন সবই আছে, কিন্তু তোমার মতো একটা বউ নেই। বিয়ে করবে আমারে? নন্দিনী ফনা তোলা সাপের মতো ফোঁস করে বলল, একদম বেবি বেবি করবি না। আর ঘরে বউ না থাকলে তোদের মতো থার্ড ক্লাস টাইপের কোনো বখাটে মেয়েকে বিয়ে করে নে, তাহলেই তো হলো। হয়তো রাস্তাঘাটে মেয়েদেরকে কেন বিরক্ত করিস? বখাটেপনা করতে লজ্জা করে না তোদের? আবার আমাকে কুপ্রস্তাব দিচ্ছিস? চড়িয়ে গালের সবগুলো দাঁত ফেলে দেবো, একদম বেয়াদব কোথাকার। চিনিস আমি কে? আমার পরিচয় জানলে প্যান্ট ভিজিয়ে নষ্ট করে ফেলবি, অসভ্য লম্পট পাজি বখাটের দল কোথাকার। বকাঠেগুলো রাগলো না, বরং মজা পেয়ে দাঁত বের করে হু হু করে হেসে উঠেই বলল, লজ্জা থাকলে তো লজ্জা করবে বেবি, আমাদের সত্যি লজ্জা নেই। আসলেই কাকে যে কি বলি, সত্যি বলেছিস, তোদের লজ্জা নেই। একদম লো ক্লাসের বখাটে তোরা। নন্দিনী কথাটা বলতেই হঠাৎ ওই বকাঠেটা তার গায়ে হাত দিতে দিল। নন্দিনী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আকস্মিক সেই বকাঠে ছেলেটির দোগালে কষিয়ে 3টি থাপ্পড় মারল। এতটাই জোরে মারল যে ছেলেটা প্রায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একসময় চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো। কানে ভোঁ ভোঁ শো শো করে রিমঝিম আওয়াজে শুরু হলো।
ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। নন্দিনীর কাণ্ডে বাকি ছেলেগুলো হতভম্ব। থাপ্পড় খাওয়া ছেলেটি সম্বিত ফিরতেই সে তার শার্টের কলার 2 হাত দ্বারা উঁচু করে ডান গাল ডলতে ডলতে আগুন চোখে তাকিয়ে বাকি ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? ধরো মিস ধানি লঙ্কাকে। একে আজ কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব সে কার গায়ে হাত তুলেছে। বলেই আরো বেশ কয়েকটি খারাপ কথা ছুড়ে দিল নন্দিনীকে। ছেলেটির কথায় নন্দিনী রাগিয়ে সাপের মতো ফুঁসে উঠে হঠাৎ সে ছেলেটির মুখে থুতু ছিটকে মারল। নন্দিনীর ফের এমন দুঃসাহসিকতা দেখে বাকি ছেলেগুলো ওর কাছে এগিয়ে এলো ঘায়ের বাঁকা করে। নন্দিনী এবার ভয় পেল। ছেলেগুলো ওই ছেলেটির কথা মতো সবে নন্দিনীর গায়ে হাত দেবে, আর তখনই নন্দিনী দাঁত মুখ খিচিয়ে তার শরীরের সমস্ত বল শক্তি প্রয়োগ করে আকস্মিক তার ব্যাগ দিয়ে ছেলেগুলোর মাথায় এবং মুখে একের পর এক এলোপাথারি আক্রমণ করতে লাগলো, সাথে কয়েকটা লাথিও মারলো। নন্দিনীর আকস্মিক আক্রমণে ছেলেগুলো মুখ থুবড়ে ধূপধাপ করেই মাটিতে আছড়ে পড়ল। তারা ভাবতেও পারেনি নন্দিনী এমন কিছু করবে, বরং এতে তারা আরো বেশি ক্ষিপ্ত হলো। অতঃপর অবস্থা সুবিধার নয় দেখে নন্দিনী প্রবল বৃষ্টির মধ্যে তার যান নিয়ে প্রাণপণে দৌড়াতে আরম্ভ করলো। দীর্ঘ 7 বছর পর আমেরিকা থেকে বেশ খানিকক্ষণ পূর্বে বাংলাদেশে ফিরেছে আদিত্য। এয়ারপোর্টের সকল ফর্মালিটিস শেষ করে বর্তমানে তারা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের আরেকটি গাড়ি এতক্ষণে প্রায় বাসায় পৌঁছে গেছে। বাকি রইল সে আর তার ছোট ভাই আইমান। আদিত্যের সাথে ওর বন্ধুরাও এসেছিল বাংলাদেশে। এয়ারপোর্টে সবার পরিবারের সাথে কুশলাদি বিনিময় করতে করতেই তাদের লেট হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ বাসায় পৌঁছাতেই সন্ধ্যা পেরিয়ে রাত্রি ঘনিয়ে এলো। রাস্তায় ড্রাইভিং সিটে বসে আজ আদিত্য গাড়ি ড্রাইভ করছে, আর আইমানের সাথে টুকটাক তার পড়াশোনা নিয়ে কথা বলছে। হঠাৎ সামনে থেকে একটি মেয়েকে এলোমেলো পায়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে আসতে দেখে আদিত্য ঘাবড়ে গেল। গাড়ির ব্যালেন্স নিয়ন্ত্রণ করার পূর্বেই আগন্তুক মেয়েটি গাড়ির সাথে বেশ জোরে সরেই আঘাত পেয়ে ছিটকে পড়ল রোডের ওপর। আদিত্য তড়িৎ গতিতে গাড়ির ব্রেক কষার চেষ্টা করে উচ্চস্বরে বলে উঠল, ওহ শিট, এটা কি হলো? কিছু মুহূর্তের জন্য ওরা দুই ভাই হতভম্ব হয়ে গেল। হঠাৎ কি থেকে কি হয়ে গেল ওদের কারোরই বোধগম্য হলো না। আদিত্য আর এক মুহূর্ত সময় বিলম্ব না করে দ্রুত গাড়ির ব্রেক কষে বৃষ্টির মধ্যে বাইরে নেমে পড়ল। মুহূর্তেই তার আয়তাকার আকৃতির চিকন ফ্রেমের চশমাটি বৃষ্টির জলে ভিজে তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, এবং তার বলিষ্ঠ দেহে পরিধেয়কৃত আভিজাত্যপূর্ণ পোশাকটির ওপর দিয়ে ফুটে উঠল তার মোটা মোটা খাপে খাপে ফোলা পেশি বহুলকৃত সুদর্শন সুঠাম এবং বলিষ্ঠ দেহের গড়নটি। মুহূর্তেই আদিত্যের চক্ষুদয় দৃশ্যমান হলো অপরিচিতা মেয়েটি ব্যথায় চিৎকার করছে। আদিত্য হতভম্ব হওয়ার সময়টুকু পেল না। এর মধ্যে আকস্মিক কোথা থেকে বেশ কতগুলো যুবক এসে কোনোরূপ প্রত্যুত্তর ছাড়াই মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই আদিত্যের মেজাজ বিগড়ে গেল। আদিত্য হাঁক ছেড়ে তাদের উদ্দেশ্যে বলল, কি সমস্যা তোমাদের? দেখতে পাচ্ছ না মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে? তাকে দ্রুত হসপিটালাইজ করতে হবে। স্টপ ইট। আদিত্যের কথা শুনে যুবকগুলো একে অপরের দিকে তাকিয়ে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। তা দেখে আদিত্যের মেজাজের পারদ এবার আকাশে সপ্তম স্পর্শ করলো। ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট ফর্সা খরসান চোয়াল দয় শক্ত করে ফেললো মুহূর্তে। যুবকগুলোর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতে আদিত্য উপলব্ধি করলো এরা পাড়ার বকাঠে, আর মেয়েটি বকাঠেদের খপ্পরে পড়েছে। হঠাৎ একটি বকাঠে আদিত্যের দিকে এগিয়ে এসে বলল, যদি নিজের ভালো চাও তো আমাদের ব্যাপারে একদম নাক গলাতে এসো না, মানে কেটে পড়ো। বকাঠেগুলোর কথা শুনে আদিত্য কাঠিন্য দৃষ্টিপাত করেই বলল, মেয়েটাকে ছাড়, ফের দ্বিতীয়বার স্পর্শ করবি না। এই সমস্যা কি তোমার? আমাদের কাজে বাধা দিচ্ছে কেন? লাস্ট ওয়ার্নিং, মেয়েটাকে ছুবি না। অপরিচিত একটা মেয়ের জন্য তোমার দরদ উতলে উঠেছে কেন? ও কি তোমার বউ লাগে নাকি বোন? আদিত্য হস্তদ্বয় মুষ্টিবদ্ধ করল। মেয়ে মানুষ পরিচিত অপরিচিত কিংবা সে সম্পর্কে যাই হোক না কেন, আদিত্য এটা নিয়ে কখনো কারোর সাথে কোনো কালেই আপোষ করেনি কিংবা জীবন থাকতে করবেও না। বিশেষ করে বকাটেদের সাথে তো নয়। চোয়ালদয় শক্ত করে বলল, ফের ওয়ার্ন দিচ্ছি, ভালোই ভালোই চলে যা, নয়তো তোদের চেহারা এমন সার্জারি করব যাতে নিজেও নিজেকে দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠেছে। আদিত্যের কথায় বকাটেগুলো হো হো করে হেসে উঠল, যেন জোকস শুনেছে। আদিত্য বুঝতে পারল এদের সাথে তর্ক করা আর নিজেদের গালে জুতা পিটা করা একই। আদিত্য মেয়েটির দিকে এক পলক তাকালো। মেয়েটি ব্যথায় আর্তনাদ করছে, তবে অন্ধকারে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় মেয়েটির গায়ের পোশাক
দেখেই আদিত্য বুঝতে পারলো মেয়েটি সম্ভবত কোনো কলেজ কিংবা ভার্সিটি স্টুডেন্ট। ততক্ষণে একটা বকাটে আদিত্যের কথাকে পরোয়া না করে সঙ্গীদের বলল, কার সাথে কি বলিস? অহেতুক টাইম নষ্ট না করে মেয়েটাকে নিয়ে চলো। বলেই ফের মেয়েটিকে শক্ত করে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আকস্মিক পেছন থেকে বকাটিগুলোর পিঠ বরাবর সজোরে লাথি মারল আদিত্য। পেছন থেকে লাথি খেয়ে বকাটিগুলো মেয়েটি সমেত হুমড়ি খেয়ে ছিটকে পড়ল পিচ ঢালার রোডের ওপর। এতে বকাটিগুলো উঠে এসে পাকড়াও হলো আদিত্যের ওপর। এক সময় মেয়েটির কথা ভুলে ওরা সবাই আদিত্যের সাথে ফাইটিং শুরু করলো। আদিত্য যাকে যেভাবে পারছে তাকে সেভাবেই একের পর এক কিল, ঘুষি, লাথি এবং চড় থাপ্পড় দিচ্ছে। ইস্পাতের মতো শক্তপোক্ত লম্বা বলিষ্ঠ শরীরের অধিকারী আদিত্যের সঙ্গে তাদের মতো ছোকরা কি আর পেরে ওঠে? অন্যদিকে আইমান নির্লিপ্ত হয়ে তার ভাই আর বখাটেদের তামাশা দেখছে। অতঃপর বখাটেরা আদিত্যের সাথে উঠতে না পেরে যে যেভাবে পেরেছে সে সেভাবেই লেজ গুটিয়ে কুকুরের মতো পালিয়ে গেল। আদিত্য সেদিকে একবার তাকিয়ে হাতকে ময়লা ঝাড়ার মতো করেই বলল, বাস্টার্ড, রাস্কেল, আর একবার পাই তোদেরকে। রাত বেরোতে মেয়েদের রিপ্রেজেন্ট করার জন্য হাড্ডি মজ্জা সব থেতলে ফেলবো। ননসেন্স। আদিত্য দ্রুত এগিয়ে গেল মেয়েটির কাছে। গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ায় মেয়েটির মাথায় এক পাশটায় ফেটে সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। আদিত্য হাঁটু মুড়ে মেয়েটির পাশে বসলো। হাত বাড়িয়ে মেয়েটিকে স্পর্শ করতে মেয়েটি দাঁত মুখ খিচিয়ে গুটিয়ে গেল। আদিত্য বুঝতে পারলো মেয়েটি তাকে বকাটে যুবকদের কেউ একজন ভাবছে। বৃষ্টিতে ভেজার দরুন মেয়েটির চুলগুলো খুলে সম্পূর্ণ মুখ ঢেকে রয়েছে। আদিত্য চুলগুলো সরাতেই সর্বপ্রথম মেয়েটির বৃষ্টি স্নাত ভয়ার্থ মুখশ্রী আর কাঁপা কাঁপা একজোড়া বৃষ্টিসিক্ত ঠোঁট চোখে পড়ল। আদিত্য কিছু সেকেন্ড তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল এবং মেয়েটিকে পাঞ্জা কোলে করে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ভাইকে আসতে দেখে আইমান গাড়ির পেছনের ডোর ওপেন করে দিল। আদিত্য মেয়েটি সমেত পেছনের সিটে বসে পড়ল। আইমান ড্রাইভিং সিটে বসায় মেয়েটিকে দেখার আগ্রহ করল না। হঠাৎ মেয়েটি তার শরীরে সমস্ত ভর ছেড়ে দিতেই আদিত্য বিচলিত হয়ে মেয়েটির এক গালে হাত রেখেই বলল, এই যে মিস, আর ইউ ওকে? যদিও এই মুহূর্তে প্রশ্নটি করা ঠিক হয়নি, তবু আদিত্য মেয়েটির অ্যাটেনশন পাওয়ার জন্য করেই ফেলল। মেয়েটি দুর্বল চোখে এক পলক তাকালো, তবে বেশি কিছু চোখে পড়ল না। শুধু চশমার ভেতরে হীরের মতো জলজল করতে থাকা দুটো বিলাতি মণি দেখল। আদিত্য অস্থির কণ্ঠে বলল, ভয় পাবেন না মিস, আমি কোনো বকাটে যুবক নই। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনাকে হসপিটাল নিতে হবে। আপনি নিশ্চিত থাকুন। মেয়েটি গমিয়ে উঠে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, কোথাও যাব না আমি। আমায় ছেড়ে দিন। আমি আমার আব্বু আম্মুর কাছে যাব। আমাকে আম্মুর কাছে যেতে দিন। আম্মু চিন্তা করছে। মেয়েটির জন্য আদিত্যের ভীষণ মায়া হলো। এমন একটা গুরুতর অবস্থায়ও মেয়েটির বাবা মার কথা চিন্তা করছে। আদিত্য মেয়েটির মাথায় স্নেহের হাত বুলিয়ে প্রবোধ দিয়ে বলল, অবশ্যই যাব। মেয়েটি আর কিছু বলতে পারল না। অতিরিক্ত ব্যথা এবং ব্লাড লস হওয়ায় কাঁপতে কাঁপতে হাত পা ছেড়ে নীরব হয়ে গেল। আদিত্য ঘাবড়ে গিয়ে আয়মানকে বলল, আইমান, দ্রুত হসপিটালে চল। আর শোন, মাথা থেকে প্রচুর ব্লাড বের হচ্ছে। গাড়িতে ফার্স্ট এড বক্স আছে, থাকলে জলদি বের কর। আচ্ছা ভাইয়া। ধপ করে আদিত্যের মাথা গরম হয়ে গেল। রাগ মিশ্রিত গলায় বলল, তো এতক্ষণ অনুভূতির শূন্য রোবটের মতো বসে আছিস কেন? দেখতে পাচ্ছিস না মেয়েটির মাথা থেকে প্রচুর ব্লাড লস হচ্ছে? তোর কি কমন সেন্স বলতে কিছু নেই আইমান? ডিসকাস্টিং। সরি ভাইয়া, এই তো দিচ্ছি। আয়মান দ্রুত ফার্স্ট এইড বক্স বের করে আদিত্যের হাতে দিয়ে গাড়ি ঘোরালো হসপিটালের দিকে। আদিত্য তার শুকনো ব্লেজারটি নন্দিনীর গায়ে জড়িয়ে দিয়ে দ্রুত তুলোয় স্যাভলন নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে ব্লাড বন্ধ করলো। ততক্ষণে রাত বাজে 9টা। নাহিদা শিকদার কেঁদে কেটে পুরো শিকদার ভবন তুলে ধরেছেন। তিনি শুধু পারছেন না সবাইকে খুন করে ফেলতে। বিকেল থেকে ওনার একমাত্র মেয়ে ভার্সিটি থেকে নিখোঁজ। পই পই করে সকল জায়গায় মেয়ের খোঁজ চালিয়েও তিনি ব্যর্থ হলেন। স্বামীকে তো আর আস্ত রাখছেন না, মুখ দিয়ে যা আসছে আবল তাবল তাই বলে যাচ্ছেন সামানে। যদি সম্ভব হতো তাহলে তিনি হয়তো এতক্ষণে মেয়ের জন্য নিজের স্বামীকেও খুন করে ফেলতেন। মেয়েটিকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করা হলো।
ডক্টররা ওনাদের সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। মেয়েটির মাথা থেকে অতিরিক্ত ব্লাড লস হওয়ায় ইমার্জেন্সি ব্লাড দেওয়ার প্রয়োজন হলো। কাকতালীয়ভাবে আইমানের সাথে ব্লাড গ্রুপ ম্যাচিং হওয়ায় আইমান ব্লাড দিতে গিয়ে মেয়েটিকে দেখে চমকালো। বিচলিত হয়ে ভাইকে বলল, ভাইয়া ও তো অদিতির বেস্ট ফ্রেন্ড। কি বললি? হ্যাঁ ভাইয়া, মেয়েটি অদিতির বেস্ট ফ্রেন্ড, নবাব নন্দিনী শিকদার। আদিত্যের মুখ দিয়ে হঠাৎ অস্ফুট স্বরে বের হয়ে এলো, নন্দিনী। নন্দিনী ফুল, খুব সুন্দর নাম। বিড় করে কি বলছো ভাইয়া? আদিত্য থতমত খেয়ে বলল, সে কিছু না, জানতাম না মেয়েটি যে আদিত্যের বেস্ট ফ্রেন্ড। বেশ কিছুক্ষণ নীরবতা চলল দু ভাইয়ের মাঝে। চিন্তিত হয়ে হসপিটালের করিডোরে পায়চারি করছে আদিত্য। আইমান চেয়ারে বসে আছে। হঠাৎ পায়ের শটের দিকে চোখ পড়তেই বলল, ভাইয়া তুমি বরং ভিজা শার্টটা চেঞ্জ করে নাও, শার্টে ব্লাড লেগে আছে। তাছাড়া তোমার ওয়েদার চেঞ্জ হয়েছে, বৃষ্টিতে ভেজেছ, যে কোনো সময় তোমার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছিস, তুই বরং এখানে থাক, আমি যাচ্ছি। বলেই গাড়ির কাছে চলে গেল আদিত্য। লাগেজগুলো তাদের গাড়িতে থাকায় আদিত্য তার ভেজা শার্টটি দ্রুত চেঞ্জ করে নিল। ড্রেস চেঞ্জ করে আসতেই আইমান বলল, নন্দিনীর মা বাবাকে বিষয়টি সম্পর্কে জানার প্রয়োজন ভাইয়া, নয়তো ওনারা চিন্তা করবেন। তো জানাবি কিভাবে? তুমি এখানে থাকো, আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসছি, ওনারা ফোন করে জানিয়ে দেবেন। ঠিক আছে, যা। আইমান কিছুক্ষণ পর এসে বলল, ডক্টর ফোন করে জানিয়ে দিয়েছেন। আর শোনো, বাসা থেকে সমানে কল আসছে, কি বলবো এখন? বল অদিতির বেস্ট ফ্রেন্ড আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে আছে। পাগল হয়েছে ভাইয়া? কেন, কি হয়েছে? অতিথি শুনলে ভীষণ কান্নাকাটি শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, না ফেরা পর্যন্ত আব্বু আম্মু আরো বেশি টেনশন করবেন। তো কি বলবি এখন? আমি যা বলার বলে সামনে নিয়েছি, তুমি অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিচ্ছু বলো না, অতিথি শুনলে কিন্তু কষ্ট পাবে। ঠিক আছে, মেয়েটির বাবা মা আসছে? হ্যাঁ। ওকে, ওনারা বরং আসুক, তারপর আমরা বাসায় ফিরে যাব। ঠিক বলেছো ভাইয়া। রাত 10টায় মেয়ের খোঁজ পেতেই নাহিদা শিকদার বৃষ্টির মধ্যে দিকবিদিক শূন্য হয়ে হসপিটালে চলে এলেন। কোনো মতে দৌড়ে মেয়ের কেবিনে গেলেন। ততক্ষণে আদিত্য হসপিটালের সকল ফর্মালিটি পূরণ করে ক্রেডিট কার্ড নিয়ে অ্যাডভান্স বিল পে করে দিল। নাহিদা শিকদার দেখলেন ওনার মেয়ে হসপিটালের শ্বেত বেটে ঘুমিয়ে আছে। ডক্টর জানালেন সকল ছাড়া জাগার সম্ভাবনা নেই। পর্যাপ্ত রেস্টের জন্য তাকে স্লিপিং মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টরের থেকে সব শুনে নাহিদা শিকদার মেয়ের জন্য আপসেট হয়ে পড়লেন। ওনাকে আপসেট হতে দেখে ওরা দু ভাই এগিয়ে এলো। নন্দিনীর বাবা নবাব সাহেবের সাথে কুশলাদি বিনিময় করে আদিত্য A to Z সব খুলে বলল। মেয়েকে ফিরে পেয়ে নবাব সাহেব ভদ্রতাসূচক কৃতজ্ঞতা জানালেন দু ভাইকে। ডক্টরের কাছ থেকে আদিত্যের ব্যাপারে নাহিদা শিকদার জানতে পারলেন। কথায় কথায় ডক্টর এও জানিয়ে দিলেন তারা নন্দিনীর সমস্ত বিল অ্যাডভান্স পে করে দিয়েছে। আর সেটা জানতে পেরে নাহিদা শিকদার আদিত্যদেরকে ভুল বুঝিয়ে ওদের উপর প্রচণ্ড ক্ষেপে উঠলেন। ডক্টরকে বললেন ওদের সমস্ত বিল এই মুহূর্তে রিটার্ন করে দিতে। এরপর আদিত্য আর আইমানকে মেয়ের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী করা যা নয় তাই বলে অপমান অপদস্থ করলেন। ওনার রুড বিহেভিয়ারে হতভম্ব হয়ে গেল দু ভাই এবং চরম অপমান বোধ করলো। ওরা ভাবলো মেয়ের জন্য হয়তো উনি এরকম রিয়াক্ট করছেন, কিন্তু ওদের দু ভাইকে ফের হতভম্ব করে তিনি বিল পে করার জন্য যা নয় তাই বলে ইনসাল্ট করলেন। নাহিদা শিকদার একজন মহিলা বলে আদিত্য প্রত্যুত্তর না করে নীরব রইল। তবে ওনার জায়গা যদি আজ অন্য কোনো পুরুষ হতো তাহলে আদিত্য এতক্ষণে তার জিভ টেনে ছিঁড়ে ফেলত। স্ত্রীকে উন্মাদের ন্যায় আচরণ করতে দেখে নবাব সাহেব অনেক কষ্টে থামিয়ে আদিত্যদেরকে বললেন, সরি। বলে হাসি মুখে বিদায় করে দিল। গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিয়ে আদিত্য আইমানকে বলল, নন্দিনী মা মিসেস ভদ্রমহিলা এমন কেন? উনি একটু এমনই। মাথায় কি কোনো সমস্যা? আরে না, তো একমাত্র মেয়ে তো, তাই মেয়ের অবস্থা দেখে উনি হয়তো রিয়াক্ট করে ফেলেছেন, তবে উনি খুব ভালো মানুষ। আদিত্য আর কিছুই বলল না। তারা তো ইচ্ছাকৃতভাবে মেয়েটিকে অ্যাক্সিডেন্ট করেনি, বরং কত বড় সর্বনাশের হাত থেকে রক্ষা করেছে। বখাটেদের দ্বারা আজ মেয়েটার সম্ভ্রম নষ্টও হতে পারত। ভাগ্যিস আল্লাহ তাদেরকে সঠিক সময় সঠিক জায়গায় এনে দাঁড় করিয়েছেন। ভদ্রমহিলা A to Z সবটা শুনেও রুড বিহেভ করেছে। সব শুনে তো তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন ছিল।
কিংবা রুড বিহেভ করার জন্য এরপরে সরি বলার প্রয়োজন ছিল, আর না হয় কিছুই বলার প্রয়োজন ছিল না। কিন্তু না, তা না করে ভদ্রমহিলা আজে বাজে কথা বলে মেয়ের অ্যাক্সিডেন্টের জন্য তাদেরকেই দায়ী করলো। তারা নাকি উল্টাপাল্টা গাড়ি চালানোর ফলে তাদের মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বখাটেদের ওপর তাদের দোষ চাপিয়ে অ্যাডভান্স বিল পে করে মহান সাজতে চেয়েছিল। আদিত্যের মেজাজ বিগড়ে গেল, দাঁতের দাঁত চেপে বিড়বিড় করেই বলল, একই হয়তো বলে উপকারের প্রতিদান। চৌধুরী ভবনে ফিরতেই আদিত্যের মা মিসেস আফসানা চৌধুরী ছেলেকে বুকে জড়িয়ে দীর্ঘ সময় কান্নাকাটি করলেন। ডেট হওয়ার কথা জিজ্ঞেস করতেই ওরা অন্য কথা বলে সবাইকে সামনে নিল এবং নন্দিনীর ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেল। তবে এতে আদিত্য শান্তি পাচ্ছিল না। মেয়েটা হুট করে এসে হুট করে ঝামেলায় পড়ে গেল, ওদেরকেও ঝামেলায় ফেলে দিল। আদিত্য গোপনে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে মায়ের সাথে খোশ মেজাজে গল্প করায় মনোযোগ দিল। বছর 7 পর ছেলেকে কাছে পেয়ে আফসানা চৌধুরীর খুশির অন্ত নেই। একসময় মায়ের কাছ থেকে ছাড়া পেতেই আদিত্য জামা কাপড় ছেড়ে হট শাওয়ার নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে সবার সাথে একসাথে বসে ডিনার করে বেশ কিছুক্ষণ ফোন এবং ল্যাপটপের ইমেইলগুলো একবার চেক করে ঘুমাতে গেলেন। নন্দিনীকে নিয়ে এত আর ভাবলো না, তাও কেন জানি বারবার মনে পড়ে যাচ্ছে। আদিত্য ভাবলো কাল একবার সময় করে হসপিটালে গিয়ে নন্দিনীকে দেখে আসবে। তাছাড়া নন্দিনীর মা যে খ্যাপা পাখিনি, কখনো না জানি এই হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে অন্য হসপিটালে মেয়েকে অ্যাডমিট করেন তার ইয়ত্তা নেই। ঘুমানোর উদ্দেশ্যে দু চোখ বুঝতেই হঠাৎ আদিত্যের রক্ষীপথে ভেসে উঠল নন্দিনীর স্নিগ্ধ মলিন ভয়ার্থ বৃষ্টি স্নাত মুখখানি এবং বৃষ্টিসিক্ত কাপা কাপা একজোড়া ঠোঁট। সপ্তাহখানিক পরের কথা, নন্দিনী প্রায় সুস্থ হয়েছে কিছুটা। 7 দিন পরে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়েছে, মোটামুটি চলাফেরা করতে পারে এখন। আদিত্যরা এর পরের দিন হসপিটালে গিয়ে নন্দিনীকে দেখে এলো। ডক্টরের থেকে জানতে পারলো নন্দিনীর সুস্থ হতে বেশ সময় লাগবে। যেহেতু মাথার এক সাইডে আঘাত পেয়েছে, এও জানালো ভয়ের কিছু নেই, ক্ষত ততটাও গভীর নয় এবং দ্রুত সেরে ওঠার চান্স রয়েছে। দীর্ঘ 7 বছর পর বড় ভাই আদিত্য দেশে ফেরায় অতিথি প্রায় নন্দিনীর কথা ভুলে গেছে। বাসায়ও গেস্ট ছিল ভরপুর। পারিবারিকভাবে সে গেস্টদের কারণে এতটাই ব্যস্ত ছিল যে নন্দিনীর খোঁজ খবর কিছুই নিতে পারেনি। যদিও এমনটা তাদের কখনোই হয়নি, তবে এবার অনিয়ম হয়ে গেল। নন্দিনীকে ভার্সিটিতে না পেয়ে অদিতি ফোন দিতেই বারবার সুইচড অফ পেল। অবশেষে নাহিদা শিকদারকে ফোন দিয়ে জানতে পারল নন্দিনীর অ্যাক্সিডেন্টের কথা। আর সেটা শোনার পর থেকে অদিতি বাসায় চিৎকার চেঁচামেচি শুরু করে কান্না জুড়ে দিল। অদিতিকে অসময়ে কাঁদতে দেখে আয়মান নীরব হয়ে রইল। জানতো এমন কিছুই হবে। সে সোফার এক কোণে বসে বোনের কান্না দেখতে লাগলো। আদিত্য দুপুরের লাঞ্চ করে একটু ঘুমিয়েছিল। হঠাৎ বোনের চিৎকার চেঁচামেচিতে কাঁচা ঘুম ভেঙে গেল। আদিত্য ড্রয়িং রুমে আসতেই দেখলো অদিতি কান্না করছে। একমাত্র বোনকে কান্না করতে দেখে আদিত্য বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, অদিতি, কি হয়েছে? কান্না করছিস কেন? অদিতি কান্না করতে করতেই বলল, ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড নন্দিনী অ্যাক্সিডেন্ট করেছে, অথচ আমি জানি না। আমি কেমন ফ্রেন্ড? আদিত্য আয়মানের দিকে এক পলক তাকালেন। আয়মানের হেলদোল নেই, সে পূর্বের ন্যায় স্থির। আদিত্য বলল, সে কিভাবে হলো? ভ্যাকসিন থেকে শপিং করে বাসায় ফেরার পথে কয়েকটা পকেটের তারাকে চলন্ত গাড়ির নিচে পড়লো। নন্দিনীর অ্যাক্সিডেন্ট খবর ওরা তো ভাই তো সবটাই জানে। আদিত্য নিজেকে ধাতস্থ করে বলল, তুই এভাবে কান্নাকাটি করলে কি কিছু হবে বোকা? অদিতি চোখের পানি মুছে বলল, তাই তো। ফের বলল, ভাইয়া চলো না প্লিজ, আমরা নন্দিনীকে দেখে আসি। আদিত্য অপ্রস্তুত বোধ করল। নন্দিনীর মায়ের বিহেভিয়ার সম্পর্কে সে পূর্ব হতেই অবগত। এখন ওদেরকে দেখলে নিশ্চয়ই খ্যাপা সারের মতো তেড়ে ফুরে এসে বলবে, আমার মেয়েকে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে অ্যাডমিট করে অ্যাডভান্স বিল পে করে সাধু সেজেছ, এখন আবার আমার বাসায় উঠে এসেছ। সাহস কত তোমাদের? আর এইসব অদিতির সামনে বললে নিশ্চয়ই তার বোনটা তাদের ভুল বুঝবে এবং বোনের সামনে ইনসাল্টও হবে তারা। আদিত্য এইসব রিস্ক নিতে চাইল না। ভাবলো পরিস্থিতি বুঝে একদিন সবকিছু বোনকে খুলে বলবে। অদিতি কি বলল, তোর ফ্রেন্ডের পাশে গিয়ে আমার কি কাজ? তুই বরং অন্য কাউকে নিয়ে যা, আমি ঘুমাবো। বাচ্চাদের মতো হাওমাও করে মরা কান্না জুড়ে আমার কাছে ঘুম ভেঙে দিয়েছিস, এখন যা। তা শুনে আয়মান বলল,
খবরদার আমাকে যেতে বলবি না অদিতি। আমি কোথাও যেতে পারবো না। অদিতি ভাইয়ের দিকে তাকিয়ে হতাশ হলো। হঠাৎ বড় ভাই আদিত্যের গলায় ঝুলে পড়ল। আদিত্য বলল। কি করছিস অদিতি? অদিতি আহ্লাদের স্বরেই বলল। প্লিজ ভাইয়া, তুমি অন্তত না করো না, তুমি বরং আমাদের সাথে চলো। আদিত্য শক্ত গলায় বলল। তোর বান্ধবী তুই যা, আমি পারবো না, বললাম না একবার। আরে বাবা, এত রাগ দেখাও কেন? আমরা যাব আর আসবো, বেশি সময় লাগবে না তো। পায়ে হেঁটে গেলে 10 মিনিটের টাইম লাগবে। আদিত্য আয়মানের দিকে তাকালো। আয়মান সোজা চলে গেল তার কক্ষে। সে কোনো প্রকার রিস্ক নিতে চায় না, বিশেষ করে জেনে শুনে নাহিদা শিকদারের তোপের কবলে কেই বা করতে চাইবে। আদিত্য হতাশ হলো। একটি মাত্র বোন তাদের, তাই বোনের কথা ফেলতে পারল না। বলল। এবার গলা ছাড়, যা রেডি হ। অদিতি খুশি হয়ে ভাইকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। আদিত্য মুচকি হাসলো। তার বোনটা একটু পাগলাটে। ওরা গাড়ি নিল না, হাঁটতে হাঁটতেই রওনা দিল। অদিতির সাথে আদিত্য আর ফাল্গুনি। বাসার কাছাকাছি আসতেই আদিত্য ওদের সাথে করে আনা ফল মূল সব বাসার সিকিউরিটি গার্ডের হাতে ধরিয়ে দিয়ে ওদের বলল। এবার তোরে ভেতরে যা, রায়হান আমাকে কল দিয়েছে, জরুরি কথা আছে ওর সাথে। বলেই কল লাগালো রায়হানকে। ভাইয়ের অস্বস্তি অদিতি বুঝতে পারলো, তাই জোর করলো না। ওরা যেতেই আদিত্য হাঁফ ছেড়ে বাঁচল। ভাগ্যিস ভেতরে যাওয়ার জন্য বাড়াবাড়ি করেনি, আর করলে সে জীবনেও যেত না। আত্মসম্মান বলেও একটা কথা আছে, সে সেধে যেচে পড়ে কেন যাবে। আদিত্য রায়হান আর মেহরাবকে গ্রুপ কল দিয়ে কথা বলতে শুরু করলো। কথা বলার ফাঁকে ফাঁকে নন্দিনীদের বাসার দিকে তাকালো। তবে নন্দিনীরা কত নম্বর তালায় থাকে সেটা আদিত্য জানে না, আর মেয়েটাও বা এখন কেমন আছে সেটাও জানতে উসখুস করছে। নন্দিনীকে দেখা মাত্রই অদিতি ঝাঁপিয়ে পড়ে কান্না করে দিল। অদিতি এমনই, অল্পতেই ইমোশনাল হয়ে যায়। বান্ধবীর কান্না দেখে নন্দিনীর মন খারাপ হয়ে গেল। অদিতি বলল। এখন কেমন আছিস নন্দু? নন্দিনী মুচকি হেসেই বলল। আলহামদুলিল্লাহ, তোদের দেখে এখন অনেক ভালো আছি। তোরা কেমন আছিস? একদম ভালো না, পচা আছি। কেন? কেন আবার? তুই একটা খবরও দিস নাই। নন্দিনী মলিন হাসল। অদিতি বলল। তা তুই কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিস বলতো? পথে ঘাটে দেখে শুনে চলাফেরা করতে পারিস না? তোর সাথে একদিন যায়নি, আর দেখ কি হয়ে গেল। নন্দিনী মৃদু হেসে ওদেরকে সেদিনের ঘটনাটি খুলে বলল। তা শুনে অদিতি আর ফাল্গুনি অবাক হয়ে বলল। তোর কি রাজকপাল রে নন্দু? আসলেই, এছাড়াও বলা হয় ভাগ্য সুপ্রসন্ন ছিল, বিধায় ওই মানুষটা সেদিন সুপারম্যানের মতো আমায় রক্ষা করেছে। অদিতি উৎসুক হয়ে বলল। ছেলেটাকে তুই চিনিস নন্দু? না, চিনব কি করে? সে কি, তুই তো বললি সুপারম্যানের মতো তোকে রক্ষা করেছে, ফাইটিংও করেছে বখাটেদের সাথে। সেটা সত্য। এরপর আর তোকে ওই ছেলে দেখতে যায়নি হসপিটালে? যেত, তবে আমি তখন ঘুমে থাকতাম। তুই কিভাবে জানিস? আব্বু বলেছিল। ও, ফাল্গুনি বলল। আঙ্কেল আন্টি চেনে ওনাদেরকে? আব্বু আম্মু সম্ভবত চেনে না। কি বলিস? হ্যাঁ, ওনারা দু ভাই নাকি মাস্ক ক্যারি করতো অলওয়েজ, তাই তেমনটা চেনে না। ওনারা পরিচয়ও দেয়নি। ও, তা তুইও দেখিসনি? সেদিন ঝাপসা চোখে দেখেছি, তবে ফেসটা ঠিক মনে পড়ছে না। নন্দিনী, তুই তো বোকা কেন বলতো? কি করলাম? বোকা নয় তো কি, একটা ছেলে তোর জন্য এত কিছু করলো, অথচ তুই তাকে দেখিসনি। যা একটু দেখেছিস তাও আবার মনে করতে পারছিস না। ব্যাপারটা কি বলতো? ছেলেটাকে তো তোর থ্যাঙ্কস জানানো উচিত ছিল। নন্দিনী মনে মনে বলল। তাই তো। কিন্তু সে কোথায় পাবে তাদেরকে? ফাল্গুনি হঠাৎ অদিতির কথার পিঠে বলে উঠল। আবার সেই সুপারম্যান কিনা তুই ঘুমিয়ে থাকলে তোকে দেখতে আসতো, আবার কিনা মাস্ক ক্যারি করে। ব্যাপারটা একটু অন্যরকম না? নন্দিনী হতভম্ব হলো। কথার ভাবনা কোথায় গিয়ে উদয় হলো। অদিতি সিরিয়াস ভঙ্গিতে বলল। ঘটনাটি শুনে আমার মনে হচ্ছে কেস অন্যদিকে মোড় নিল ফাল্গুন। আমারও তাই মনে হচ্ছে অদিতি। অদিতি নন্দিনীকে বলল। আমাদের ওয়াসিফ ভাইয়া আবার তোর থেকে ছ্যাঁকা ট্যাঁকা খাবে না তো নন্দু? নন্দিনী নাজুক হাসল। ওরা দুজন শব্দ করে হেসে উঠল। ফাল্গুনি বলল।
তাহলে তো তোর বিরহে ওয়াসিফ ভাইয়া দেবদাস হয়ে যাবে রে নন্দু। ব্যাটা এমনিতেই তুই বলতে পাগল। নন্দিনীর মৃদুর গালজোড়া গোলাপি আভা ধারণ করলো, লাজুক গলায় বলল, যা পাগল, এসব কিছুই না। আর হয়তো ওনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বিধায় কর্তব্যের খাতিরে দেখতে এসেছি, দেখতে আসতো, ব্যাস এটুকুই। তাছাড়া ওনার জায়গায় আমি হলে আমিও এমনটা করতাম। আর একবারের দেখায় সম্পর্কের রূপ কখনো বদলাতে পারে না। তোরা যা ভাবছিস ওনার মনে হয়তো এমন কিছুই নেই। তিনি হয়তো সহজ সরল মনে ওনার ভাইকে নিয়ে আমায় দেখতে আসতেন। অদিতি মন খারাপ করে বলল, তাও ঠিক বলেছিস নন্দু, তবে সাবধান থাকিস। ওয়াসিফ ভাইয়াকে আবার চাকা দিস না, তাহলে বেচারা হার্ট অ্যাটাক করে তুই বিহীন স্বর্গে চলে যাবে। ধুর। নন্দুরে, আমার কি মনে হচ্ছে জানিস? কি? তুই বেটার সুনজর কুনজর বদনজর যাই হোক না কেন, সব তোর উপরে পড়েছে নন্দু। আজগুবি কথা। আরে বলতে দে। অদু তুই বল রে, একদম থামিস না। দেখি নন্দু কত রাখতে পারে। নন্দিনী অসন্তুষ্ট হলো। তার বান্ধবীরা একটু বেশি বেশি করছে। তিলকে তাল বানাতে ওস্তাদ ওরা। একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে রসিয়ে রসিয়ে কত বড় একটা ঘটনা বানিয়ে ফেললো। অদিতি বলল, আমি হলফ করে বলতে পারি, বেটা নির্ঘাতই নন্দুর প্রেমে একদম কোমর ভেঙে পড়েছে। নয়তো প্রতিদিন ওকে দেখতে যাবে কেন? নিশ্চিত ঘাপলা তো একটা আছেই। নন্দিনী রাগ মিশ্রিত গলায় বলল, মোটেও না। তোরা দুজন বেশি বেশি ভাবছিস, আসলে এমন কিছুই না। হঠাৎ নন্দিনীর মাকে এদিকে আসতে দেখে ওরা চুপ হয়ে একদম ভদ্র মেয়ের মতো বসে রইল। তিনি এসে ওদের পাশে বসে কুশলাদি বিনিময় করলেন। এর কিছুক্ষণ পর একজন হেল্পিং হ্যান্ড চা কফি এবং হরেক রকমের ফলমূল সহ নাস্তা পানি দিয়ে গেল। উনি কফি পান করে ফিরে যাওয়ার সময় ওদেরকে ডিনার করার জন্য অনুরোধ করলেন। তখন ছিল বিকেল বেলা, যদিও ওরা মনস্থির করলো থাকবে না ততক্ষণ পর্যন্ত, কারণ আদিত্য নিচে অপেক্ষা করছে তাদের জন্য। তিনি যেতেই অদিতি বলল, নন্দু শোন। নন্দিনী কফিতে চুমুক দিয়ে বলল, বল। জানিস আমার ভাইয়া এসেছে। ও। জিজ্ঞেস করবি না কোথায়? কোথায় আবার? দেশেই। তুই সত্যি একটা বোকা নন্দু। তুই তো সেদিন বললি উনি দেশে ফিরবেন, তাহলে নিশ্চয়ই দেশেই এসেছেন। তোর বোকা। নন্দিনী ভ্রু কুচকে বলল। কি বোকামি করলাম? পাশ থেকে ফাল্গুনী বলল, আদিত্য ভাইয়া আমাদের সাথে এসেছে তোদের বাসায়। নন্দিনী বিস্মিত হয়ে বলল, ও মা, উনি আমাদের বাসায় এসেছেন? কই দেখলাম না তো, কি বলছিস? হ্যাঁ, ভাইয়া বোধহয় আনকমফোর্ট ফিল করে নন্দু, তাই আমাদেরকে তোদের বাসার গেট পর্যন্ত দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে ওনার ফ্রেন্ডদের সাথে। আহা, সেটা কেমন কথা অদিতি? উনি গেস্ট, বাসায় আসতে একবারও বলবি না তোরা? এটা তো খারাপ দেখাচ্ছে। কি মনে করবেন উনি? বলবেন বোনের বান্ধবীর ভাইকে বাসায় আসতে বলেনি। কেমন বান্ধবী এটা? বান্ধবী না ছাই। নন্দিনীকে অস্থির দেখে অদিতি বলল, আরে তুই অযথা চিন্তা করিস নন্দু, ভাইয়া সাফ সাফ করে নিষেধ করেছে, আসবে না। বললাম তো, ভাইয়া এইসবে আনকমফোর্ট ফিল করে, লজ্জা পায়। তুই বললেও ভাইয়া আসবে না, ভাইয়া একটু এমনই, বলা যায় ইন্ট্রোভার্ট প্রকৃতির। ও তাই তো, আমরা তো গরিব মানুষ, আমরা তো আবার তোর ভাইয়ের মতো গ্রিন কার্ড ধারী নই। তুই একটু বেশি বুঝিস, এই জন্যই বোকা বলি। অদিতির কথায় নন্দিনী হেসে ফেলল। কফিতে ফের চুমুক বসালো। অদিতির সেটা দেখে ভীষণ ভালো লাগলো। মেয়েটা সত্যি একটা মিষ্টির কৌটা। নন্দিনী মৃদু হেসেই বলল, পুরুষ মানুষের আবার লজ্জা? অদিতি, তোর ভাই এত লজ্জা কোথায় পাবে বলতো? তিনজন হেসে উঠল। ফাল্গুনী বলল, নন্দু এইদিকে আয়। কেন? আদিত্য ভাইয়াকে দেখবি? অদিতির ভাইকে দেখে আমি কি করবো ফাগুন? নন্দিনী ভাব নিয়েই বলল কথাটি। অদিতি রাগ হওয়ার ভান করে বলল, তাই তো, আমার ভাইকে দেখে উনি কি করবেন? ওনার তো আবার ওয়াসিফ নামক একজন ভালোবাসা মানুষ আছে, নয়তো ওনাকে ঠকানো হবে। ততক্ষণে ফাল্গুনী নন্দিনীকে টেনে নিয়ে গেল তাদের সামনের বালকনিতে। ফোনে কথা বলায় ব্যস্ত আদিত্য হঠাৎ ওপর থেকে হাসির শব্দ শুনতে পেয়ে সে মোবাইল কানে রেখেই ওপরে তাকালো। নন্দিনীও ততক্ষণে অদিতির ভাই আদিত্যকে দেখার জন্য নিচে তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। ফাল্গুনী আদিত্যের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, এটাই আমাদের আদিত্য ভাইয়া। ও। অদিতি পেছন থেকে বলল,
আমার ভাইয়া দেখতে কেমন রে নন্দিনী? ওয়াসিফ ভাইয়া থেকেও সুন্দর না? তোর ভাই তো মাস্ক পরে আছে, তবে শরীরের গঠন দেখে অনুমান করে বলছি মাশাআল্লাহ। ডাক্তার সাহেব দেখতে তোর মতোই সুন্দর, অনেক সুন্দর। আর শোন, একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করা উচিত নয়। যার যার জায়গা থেকে সে সে সুন্দর হয়। ঠিক বলেছিস, কারোর জায়গা কেউ নিতে পারবে না। ডাক্তার সাহেব? নন্দিনী আমতা আমতা করে বলল, আরে উনি না একজন ডক্টর? তোর তো দেখি সব মনে থাকে নন্দিনী। এটা এমন আর কি অদিতি, তো প্রতিদিনই ওনার কথা বলতে বলতে আমার দোকান ঝালাপালা করে দেয়। মনে না রেখে উপায় আছে নাকি? এই নন্দু, বল। তুই না বললি আমার ভাইয়া সুন্দর? হ্যাঁ। আবার মাশাল্লাহও বললি। হ্যাঁ তো? মাশাল্লাহ কেন বললি? ও মা, এটা কেমন কথা অদিতি? আরে বল না। সুন্দর জিনিস দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে হয়। কেন নন্দু? কারণ যাতে কারো বদনজর না লাগে, তাই। আচ্ছা, তো ওয়াসিফ ভাইয়াকে রেখে এক দেখাতেই আমার ডক্টর ভাইয়ের প্রেমে পড়ে গেলে নাকি নন্দু? বদনজর লাগবে বলে মাশাল্লাহ বলেছিস? আস্তাগফিরুল্লাহ, এসব কেমন অদ্ভুত কথা অদিতি। না মানে বললি যে সুন্দর। আশ্চর্য, সুন্দরকে সুন্দর বলবো না? আসলেই তো নয়। তো অসুন্দর বলবো, কালো বলবো? এতে আল্লাহ নারাজ হবেন না? সেটা বলিনি। আমরা তো ভাবলাম তুই আবার এক দেখাতেই ডাক্তার সাহেবের প্রেমে পড়ে গেলি। যেভাবে তোরা দুজন দুজনাতে নয়নে নয়ন রেখে তাকিয়ে রইলি, তাই আর কি একটু ডাউট হলো। তবে চিন্তা করিস না নন্দিনী সুইটহার্ট। আর শোন, আদিত্য ভাইয়ার সিট এখনো খালি, তুই চাইলে বুকিং দিতে পারিস। প্রেম করার জন্য ট্রাইও করতে পারিস, আমাদের তাদের কোনো আপত্তি নেই, না রে অদিতি? আমি কিন্তু ফাল্গুনির কথায় সহমত প্রকাশ করছি নন্দু সুইটার। তুই একবার তোর ডক্টর সাহেবের সাথে প্রেম করার জন্য ট্রাই করতে পারিস, পারলে ফ্ল্যাটও করতে পারিস। আমরা কিছু মনে করবো না, আমাদের কোনো আপত্তি নেই। আর শোন, তোর কোনো হেল্প লাগলে বলিস, লজ্জা পাবি না। তোরা আসার পর থেকে আমাকে একের পর এক পচানোর চেষ্টা করছিস। সবকিছু জেনে শুনে এমনটা করা কি উচিত? একদমই উচিত নয়। নন্দিনী রেগে গিয়ে অসতর্কতাবশত কথাগুলো একটু জোরেই বলে ফেলল, যার ফলস্বরূপ মোবাইলে কথা বলায় মনোযোগ দেওয়ার পরেও নিচ থেকে আদিত্য সেটা শুনতে পেয়ে উপরের দিকে এক পলক তাকালো। ওরা তিনজনও সেই সময় আদিত্যের দিকে তাকালো। আকস্মিক আদিত্যের সাথে আবারও নন্দিনীর দৃষ্টি বিনিময় হলো। এবার নন্দিনী কেঁপে উঠে দ্রুত চোখ সরিয়ে নিল। আদিত্যকে পুনরায় নন্দিনীর দিকে তাকাতে দেখে অদিতি আর ফাল্গুনী দুজন বিস্মিত হয়ে নন্দিনীকে খোঁচানোর উদ্দেশ্যে ফাল্গুনী অদিতিকে বলল, অদিতি, তোর ভাই তো সুবিধার নয়, কেস তো সাংঘাতিক। আমারও তাই মনে হচ্ছে ফাল্গু। দেখ, তোর ভাই ট্যাপ ট্যাপ করে নন্দিনীকে দেখছে। তাই তো। মাস্কটা একবার খুলতে বল, নন্দিনী ভালো করে দেখুক। ও লাভার বলে কথা। মন্দ বলিসনি ফাল্গু, কেসটা আসলেই জটিল। তুই ডেকে বলতো মাছটা একবার খুলতে। তোর ভাইকে তুই বল, আমি বাবু পারবো না। তোর ভাই ডাক্তার হয়েছে বলে কি সারাক্ষণ ঢং করে মাস্ক পরে থাকতে হবে? নন্দিনী এবার সত্যিই রেগে গেল, বলল, এই থামবি তোরা দুটো? কি বকবক শুরু করেছিস সেই কখন থেকে? আমার তো মনে হচ্ছে তোরা রোগী দেখতে আসিস, নিয়ে এসেছিস আমার মাথাটা নষ্ট করতে। আর তোর ভাই না লজ্জা পায়, আনকমফোর্টেবল ফিল করে? তো এক কাজ কর, নেক্সট টাইম থেকে বোরকা পরে থাকতে বলিস, তাতেই হবে। শেষাক্ত কথাটি শোনা মাত্রই ওরা হেসে ফেলল। ফাল্গুনী হঠাৎ নন্দিনীর গলা জড়িয়ে ধরে আকস্মিক গান গাইতে শুরু করলো। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবেসে জড়িয়ে সে আমায় ধরেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। ফাল্গুনীর গান শুনে অতিথি শব্দ করে হাসতে লাগলো। নন্দিনী বার কয়েক ফাল্গুনীর মুখ চেপে ধরলো, লাভ হয়নি। ফাল্গুনী গান গেয়েই ছেড়েছে 5টি কলি। তা দেখে অতিথি ফাল্গুনীর পিঠে চাপড় মেরে গান থামিয়ে বলল, আরে থাম, এটা বাদ দে দোস্ত। শোন, দেবের ওই চোর পুলিশের একটা গান আছে না, কি জানি গানটা? হ্যাঁ, ওই গানটা গা তো ফাল্গুন, স্টার্ট কর। ইটস ওকে। তোরা কি সত্যি পাগল হয়েছিস? এটা সত্যি অভদ্রতামি দেখাচ্ছে। কি ভাববে তোর ভাই অদিতি?
বলবে কেমন অভদ্র অসভ্য বান্ধবী, কাণ্ডজ্ঞানহীন, রাস্তায় ছেলেদের দেখলেই গান গায়। উফ, নন্দু থামবি তুই? একদম ডিস্টার্ব করিস না। এমন মুহূর্ত বারবার আসে না। বেশি কথা না বলে লেটস এনজয়। ফাল্গুনী অদিতির কথায় সায় জানিয়ে বলল, ঠিক বলেছিস। যেমন নাচনে বুড়ি তেমনি ঢোলের বাড়ি, দুজনেই ভারসাম্যহীন মানসিক পাগল। তোর ডক্টর ভাইকে বল তোদেরকে আগে পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাতে। পশ্চাৎ দেশের ডাক্তারদের লাঠির বাড়ি পড়লে তবেই তোরা দুজন কন্ট্রোলে আসবি। যদিও নন্দিনীর শেষোক্ত কথাটি শুনতেই ওদের ভীষণ হাসি পেল, তবে ওরা আমলে নিল না। বরং ওরা দুজন নন্দিনীকে শক্ত করে জড়িয়ে ধরে গান গাইতে শুরু করলো। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগরে তোলায় তুলবে নাকি পন, ওর বাঁচাও মেয়ে সুন্দর চোর মনের ঘরে ঢুকেছে, নন্দিনী তার ডাক্তার সাহেবের প্রেমে পড়েছে, ও ডাক্তার সাহেব নন্দিনী তোমার প্রেমে পড়েছে। নন্দিনী ওদের মুখ চেপে ধরলো এবার, তাও ওরা থামছে না। একের পর এক গানের লাইন গাইতেই চলল। নন্দিনী ব্যালকনিতে আর দাঁড়ালো না, লজ্জায় দৌড়ে চলে গেল তার কক্ষে। ঠাস করে ভেতর থেকে ব্যালকনির ডোর লাগিয়ে দিল। আদিত্য মোবাইলে কথা বলায় মনোযোগ দেওয়ায় ওদের গান শোনেনি, তবে ডোর বন্ধ করার শব্দ কিছুটা ওর কানে পৌঁছেছে। অদিতি হনহন করে রুমে ঢুকে কোমরে হাত রেখে বলল, কি সমস্যা তোর? চলে এলি কেন? তুই দেখছিস না আমরা তোদের জন্য গান গাইছি? গানটা তো শুনবি নাকি? তোরা এসব কি শুরু করেছিস? তোর জন্যই তো আমরা ফান করে গানটা ধরলাম। এটা কেমন ফান? তোরা জানিস না আমি একজনের সাথে কমিটেড? ফান করলেই কি তুই আমার ভাইয়ের সাথে প্রেম করবি নাকি? করলেও সমস্যা নেই, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেই পছন্দ করি। শোন, আমার ভাইয়ের বউ হিসেবে তোকে আমার ভীষণ পছন্দ, তাই ভনিতা না করে তোকে আজ সরাসরি বলে দিলাম। এটা তো প্রতিদিনই বলিস। আজ সিরিয়াসলি বলছি, সত্যি আমি তোকে ভাবি হিসেবে ভীষণ পছন্দ করি নন্দু। তুই ওয়াসিফ ব্রোকে রিজেক্ট করে আমার ভাইকে বিয়ে কর প্লিজ। তাহলে তুই আমাদের মতো একদম ইচড়ে পাকা দুটো ননদ পাবি, আর সোজা সাপটা তিনটে দেবর পাবি, আদর্শ দুইজন শ্বশুর শাশুড়িও পাবি। হ্যাঁ, সব পাবি নন্দু। তোর ভাইকে দেখতে বডি বিল্ডারের মতো লাগে, তাকে আবার বিয়ে? খেয়ে দেয়ার কাজ তো নেই আমার, আমি এমনিতেই ভালো আছি। ওয়াসিফ ব্রোর থেকেও হাজার গুণ ভালো। তোর মাথা শোন, আমি তো চিন্তা করতেছি তোর ভাইয়ের ভবিষ্যৎ বউয়ের জন্য। অদিতি কপালে ভাঁজ ফেলে বলল, কেন, কি হয়েছে? এই যে বডি বিল্ডারদের মতো শরীর, বউকে জড়িয়ে ধরলে নিশ্চয়ই বউটা শ্বাস আটকে মরে যাবে। বেচারির অবস্থা কতটা করুণ হবে একটাবার ভাবতো, পুরোটাই নাজেহাল। অদিতি রেগে গিয়ে বলল, তোকে আমি ভাবে বানাবো, দেখিস? চ্যালেঞ্জ দেখি আমার বডি বিল্ডার ভাই তোকে জড়িয়ে ধরলে তুই মরে যাস কিনা। আর তুই মরলে এরপর আরো 3-4টা বিয়ে করিয়ে দেবো, ওরা মরলে আরো কয়েকটা বিয়ে করিয়ে দেবো, একের পর এক বিয়ে করিয়ে দিতেই থাকবো, তবুও আমার ভাইকে বউহীন থাকতে দেবো না। আমার বই গেছে তোর ওই বডি বিল্ডার ভাইকে বিয়ে করতে। বিয়ের আগে বলে দিস বডি কমিয়ে নিতে, নয়তো বউ পাবে না। মেয়েরা দেখলেই ভয় পাবে, ভাববে এই বুঝি শ্বাস আটকে মরে গেলাম রে বাবা। না পেলে সমস্যা নেই, বউ হিসেবে তুই তো আছিসই, তাতেই না, তোকে তুলে নিয়ে যেতেই বলবো। নন্দিনী, তুই দেখি বিয়ের আগেই মরার প্র্যাকটিস শুরু করে দিয়েছিস। আদিত্য ভাইকে পছন্দ হয়েছে বুঝি? তোর মাথা। তুই প্রেম করে শাসন করে বলে দিস বডি কমাতে, আমরা বলে তো শুনবে না, তোর কথা শুনবে। প্রেমিকা বলে কথা, আবার বউ হয়ে মারা যাওয়ার অ্যাক্টিংটাও ট্রাই করেছিস। আমার আর প্রেম, সেটা তো বিলাসিতা। সেখানে আমার বান্ধবীর ভাইয়ের সাথে হাস্যকর। আর বিয়ে, সে তো মহা দূর কি বাত। অদিতি হিসিস করে বলল, তুই তো আবার মাম্মাস গার্ল, মা ছাড়া কিছুই বুঝিস না। তোমাকে এখনো ফিডার খাইয়ে দিতে হয় তোমার মা, আর সেই জন্যই তোমার কপালে প্রেম নেই, বিয়েও নেই। তুই রাখছিস কেন? এই, তুই আমার ভাইকে বডি বিল্ডার বললি কেন? কত বড় সাহস তোর! তোরা আজে বাজে গান গেয়ে আমার প্রেস্টিজ পাংচার করছিস কেন? হ্যাঁ, আমার ভাই তোর মতো অত ভাবার সময় পায় না, বুঝলি? সেখানে আবার তোর কিসের চিজ? কি বলবে তোর ভাই জানিস? বলবে ফালতু মেয়ে, ছেলেদের দেখলেই গলা ছেড়ে গান গায়। তোদের তো কিছু বলবে না, ভাববে আমি গিয়েছি। এখন থেকে আমার ভাইকে সহ্য করতেছে। বই গেছে, দেখা যাবে, দেখিস। আমি চৌধুরী বংশের 2 নম্বর মেয়ে অদিতি চৌধুরী চ্যালেঞ্জ সাকসেসফুল করেই ছাড়বো।
আজ থেকে মিশনে নামলাম তোকে আমার ভাইয়ের প্রেমে ফাঁদে ফেলার জন্য। আর শোন, এমন ভাবে ফেলবো যে তুই টেরও পাবি না। সো সাবধানে থাকবি মামাস গার্ল। আর আমিও চৌধুরী বংশের 3 নম্বর মেয়ে ফাল্গুনী চৌধুরী। আমিও অদিতির সাথে সহমত। ওদের কথায় নন্দিনীর জেদ চাপলো, সেও বলল, আমিও শিকদারের বংশের মেয়ে নবাব নন্দিনী শিকদার। আমি কি হলো বল, তোতলাচ্ছিস কেন? তারপর কি বল। নন্দিনী আমতা আমতা করলো। অদিতি বলল, চান্দু, একসময় ঠিকই আমার ভাইয়ের জন্য পাগল হবা, শোক প্রকাশ করবা, গুমড়ে গুমড়ে মরবা, কপাল চাপড়াবা, ডিপ্রেশনে গিয়ে নাকের পানি চোখের পানি সব এক করবা, চোখে নিচে ডার্ক সার্কেল ফেলবা। তখন কিন্তু লাভ হবে না। এমন ছেলে পাইতে হলে রাজকপাল লাগবে, রাজকপাল। আল্লাহ জানে তোমার সেই কপাল আদৌ আছে কিনা, কারণ তুমি তো একটা মামাস গার্ল। নন্দিনী দাঁতে দাঁত চেপে বলল, জীবনেও এমন কিছু হবে না, আমি শিওর। হবে দেখিস, আমি অদিতি চৌধুরী চ্যালেঞ্জ করেছি যেহেতু, সেহেতু অবশ্যই হবে। বলেছি না মিশনে নেমেছি, সো বি কেয়ারফুল। নন্দিনী ঘাবড়ে গেল। অদিতি চ্যালেঞ্জ করেছে মানে নিশ্চয়ই কিছু করেই ছাড়বে। মেয়েটা প্রাণ চঞ্চল হলেও প্রচন্ড রাগী। নন্দিনী বলল, দেখ অদিতি, তোর এসব পাগলামো ছাড়। আমি আমার আম্মুকে কিছুতেই কষ্ট পেতে দেব না। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি এবং আম্মুর পছন্দকে গুরুত্ব দিই আমি। তাই বলে অপছন্দের পাত্রের সাথে আজীবন সংসার করতে হবে? তোকে কে বলেছে এইসব কথা? আর ওয়াসিফ ভাই অনেক ভালো, উনি পছন্দ করার মতোই একজন ছেলে। খোঁজ নিয়ে দেখ, গার্লফ্রেন্ডও থাকতে পারে ডজন খানিক। তোর ভাইয়েরও থাকতে পারে। শোন, বিদেশে আজকাল মানুষ লিভ ইন রিলেশনে জড়ায় দীর্ঘ বছরের জন্য। থাকলে সমস্যা নেই, তোদেরকে তোর ওয়াসিফ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেব, আর তুই আমার ভাইকে বিয়ে করে নে। তুই না একটু আগেই বললি তোরা গরিব, তোরা গ্রিন কার্ড ধারী না, তো আমার ভাইকে বিয়ে করলে তুই গ্রিন কার্ড ধারী হতে পারবি। নন্দিনীর মুখ থমথমে হয়ে গেল। অদিতি বলল, তুই শুধু একবার বল তুই ওয়াসিফ ভাইকে পছন্দ করিস না, বাকিটা আমিই সামলে নেব, এবং এই মুহূর্তে। দেখ, আমি কোনো ঝামেলা পছন্দ করি না, আর ওয়াসিফ ভাইয়া পাত্র হিসেবে অনেক ভালো। আর মায়ের পছন্দ আমার পছন্দ, এটাই শেষ কথা। আর আমি আমার মাকে কখনো কষ্ট পেতে দেব না। নন্দিনী, পাগলামি করিস না, এখনো সময় আছে। তুই একবার বল ওয়াসিফ ভাইকে পছন্দ করিস না, একবার বললেই হবে। দরকার পড়লে এই মুহূর্তে আমি আমার ভাইয়ের বউ করার জন্য বিয়ের প্রস্তাব দিব তোর মায়ের কাছে। আর না হয় আজকেই তোকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমার ভাই আমার পছন্দের গুরুত্ব দিবে, সেই আত্মবিশ্বাস আমার ভাইয়ের উপরে আমার রয়েছে। নন্দিনীর বুক ধরফর করতে লাগলো। অদিতি সত্যি এমন কিছু যদি করে বসে তাহলে তার মা অনেক কষ্ট পাবে। নন্দিনী বলল, অদিতি প্লিজ, এনাফ, যথেষ্ট হয়েছে। আমার ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে আমার। বলেই দু হাতে মাথা চেপে ধরল। সেই দিনের পর চলে গেছে বেশ কিছুদিন। সবকিছু পূর্বের ন্যায় স্বাভাবিক। নন্দিনী মোটামুটি সুস্থ। এছাড়াও তার উপর কড়া নজরদারি রেখেছেন তার মা মিসেস নাহিদা শিকদার। ভার্সিটিতে এখন তার মা দিয়ে আসেন আর তার বাবা গিয়ে নিয়ে আসেন। মেয়ের জন্য পার্সোনাল সিকিউরিটি বডিগার্ড রেখেছেন। আর বখাটেগুলোর জন্য পুলিশ স্টেশনে মামলা করেছেন নাহিদা শিকদার। পুলিশ যেই কয়টাকে হাতের নাগালে ধরতে পেরেছে সে কটাকে পিটিয়ে জেলবন্দি করেছে, আর বাকিগুলোকেও ধরার জন্য তাৎক্ষণিকভাবে অনুসন্ধান চলছে। ভার্সিটি এবং বাসার মধ্যে নন্দিনীর যাতায়াত সীমাবদ্ধ। তবে আগের চাইতেও নাহিদা শিকদার মেয়ে এবং মেয়ের প্রতিটি বিষয় প্রতি যত্নবান হয়ে কঠোরতা অবলম্বন করেছেন। সেদিনের পর আদিত্যের সাথে আর নন্দিনীর ভুলেও দেখা হয়নি। যে যার মতোই রয়েছে। তবে অদিতি আর ফাল্গুনী রোজকার নিয়ম করে নন্দিনী আর আদিত্যকে নিয়ে দুষ্টু মিষ্টি এবং খুঁচিয়ে বলা কথাগুলো আগের মতোই বিদ্যমান রয়েছে। আর এইসবে নন্দিনী ওদের উপর প্রচণ্ড বিরক্ত। রাতে পড়াশোনা করে নন্দিনী ঘুমিয়েই পড়েছিল। উষা লগ্নের প্রারম্ভের পূর্বেই নন্দিনী ঘুম থেকে জেগে উঠল। প্রাতকালের সালাত আদায় করার জন্য নরম কোমল তুলতুলে বিছানায় বসে আড়ামোড়া ভেঙে চোখজোড়া রগড়াতে রগড়াতে বালিশের পাশে আনাদরে পড়ে থাকা ফোনটা হাতে তুলে চেক করে নিল একবার। ওয়াসিফের সঙ্গে কথোপকথন কিংবা যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে এই ফোনটা। নন্দিনীর তেমন একটা ফোন ব্যবহার করা হয় না, তবে লং ডিস্টেন্স রিলেশনশিপে না থাকলেও ওয়াসিফের জন্য বাধ্য হয়েই করতে হয়। মেধাবী স্টুডেন্ট হওয়ার দরুন সারাক্ষণই বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রাখে নন্দিনী। নন্দিনী জানে
ওয়াসিফ অফিসে যাওয়ার পূর্বে তাকে একটা গুড মর্নিং মেসেজ করবে। এমনটা অবশ্য আজ 2 বছর ধরে হয়ে আসছে তাদের। ফোন চেক করে নন্দিনী দীর্ঘশ্বাস ফেলল। ইদানিং নন্দিনী বেশ করে বুঝতে পারে ওয়াসিফ আগের মতো আর নেই, কেমন যেন ভুলো মনা হয়ে গেছে। অথচ নন্দিনী অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে ভাবে হয়তো ওয়াসিফের কাজের প্রেশার বেশি, তাই করেনি। মাঝে মাঝে তো আবার সারাদিন কথাও হয় না তাদের। রাতে গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ মেসেজটুকুই কেবল আদান প্রদান হয় তাদের। আর এভাবেই কেটে যায় নন্দিনীর প্রত্যহের রোজকার দিনগুলো। নন্দিনী ভার্সিটিতে পড়ে, গ্রাজুয়েশন শেষ করে এমএসসি করার ইচ্ছে রয়েছে তার। ভার্সিটিতে ওর একমাত্র বান্ধবী অদিতি আর ফাল্গুনী, আর বাকিদের সঙ্গে প্রয়োজনে কথা হলেও বিশেষ তেমন একটা ভাব নেয়, তবে তানভি ছাড়া। অদিতির সাথে নন্দিনী একটু নয় পুরোটাই ক্লোজ। এমনিতেই সে ভীষণ চুপচাপ, শান্তশিষ্ট, চাপার, ভীষণ লাজুক স্বভাবের মেয়ে। ভার্সিটিতে মাথা নিচু করে যায়, পড়াশোনা করে, আবারও সময় অনুযায়ী বাসায় ফিরে আসে। কোনো রকম বন্ধুদের সঙ্গে আউটিং পার্টি করায় নন্দিনী একদম নেই বললেই চলে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নন্দিনী সালাত আদায় করে কিছুক্ষণ পড়তে বসলো। কিছুক্ষণ পর তার আম্মু ব্রেকফাস্ট করার জন্য ডাক দিলেন। নন্দিনী বিবিএ সেকেন্ড ইয়ারে অধ্যয়নের আজ 3 মাস পর ভার্সিটিতে ফ্রেশার্স পার্টির আয়োজন করা হয়েছে, তাই নন্দিনী ব্রেকফাস্ট করতে বসে মাকে বলল, আম্মু আজ ইউনিভার্সিটিতে পার্টি আছে, আমি কি যাব? কিসের পার্টি? ফ্রেশার্স পার্টি আম্মু। নাহিদা শিকদার নন্দিনীর বাবার দিকে এক পলক তাকালেন। তিনি চুপচাপ খাচ্ছেন। নাহিদা শিকদার বললেন, এসব পার্টি আমার পছন্দ নয় মামুনি, না গেলে হয় না। বাসায় থাকো, রেস্ট করো, আর না হয় তোমার আব্বুর সাথে শপিংয়ে যাও। নন্দিনীর বাবা নবাব সাহেব বললেন, অন্য কোনো আউটিং পার্টি নয় নাহিদা, ভার্সিটির ফ্রেশার্স পার্টি। গেলে কি হবে? আর তোমার পছন্দ অপছন্দের কি আছে? আমার মেয়ে যেতে চাইছে, যেতে দাও। সবাই তো যাচ্ছে, নিষেধ করছো কেন? নাহিদা শিকদার কিছুক্ষণ চিন্তা করে মেয়েকে বললেন, ঠিক আছে, যাবে, তবে গাড়ি নিয়ে যাবে, কোনো রিকশায় চড়তে পারবে না, সাবধানে থাকবে। আর শোনো, একদম কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসতাম, কিন্তু আমার পার্টি অফিসে প্রচুর কাজ রয়েছে আজ। তোমার আব্বু পৌঁছে দিবে তোমাকে, ঠিক আছে? নন্দিনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। নন্দিনীর বাবা বললেন, আমার মেয়ের সম্পর্কে তোমার ভালো ধারণা রয়েছে নাহিদা, তাও তুমি প্রতিদিন এইসব জ্ঞান দাও কেন? আমার এইসব পছন্দ নয়। তোমার এইসব বাড়াবাড়িটা একবার একটু কমাও। মেয়ে এখন বড় হয়েছে, ওকে ওর ভালো মন্দ বুঝতে এবং শিখতে দাও। কতদিন তুমি আঁচলের মধ্যে বেঁধে রাখবে? আপনি থামবেন একটু? মেয়ের জন্য আপনার কোনো চিন্তা নেই। কত বড় দুর্ঘটনা থেকে আমার মেয়ে বেঁচে ফিরেছে, সেটা কি আপনার মনে নেই? আবার বলতেছে ভালো মন্দ শিখতে। আমার মেয়ে এখনো ছোট, ওর ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি। ভার্সিটিতে পড়ুয়া মেয়ে ছোট? আমার মেয়ে আজীবন আমার কাছে ছোট্ট। বানাও মেয়েটাকে আরো ঘরকনে মেরুদণ্ডহীন। কদিন বাদে দেখবে মেয়ে ওয়াশরুমে যাওয়ার সময়ও তোমার থেকে পারমিশন নিয়ে যাবে। নাহিদা শিকদার রাগে ফোঁসফোঁস করলেন। একটিমাত্র মেয়ে ওনার, তাই বলে মেয়েটাকে তো উনি এমনি এমনি ছেড়ে দিতে পারেন না। কত ভয় হয় মেয়েটাকে নিয়ে। কত ডক্টর কবিরাজি চিকিৎসার নেওয়ার পর বিয়ের 10 বছর পর এই মেয়েটাই আল্লাহ ওনার কোল জুড়ে দিয়েছেন। এরপর চেষ্টা করলেও ওনারা সন্তান জন্ম নেয়নি। তাই মেয়েটাকে নিয়ে তিনি একটু নয় একটু বেশি চিন্তা করেন, যদি কিছু হয়ে যায় মেয়ের। তাই তো মেয়ের আশেপাশে কোনো ছেলের ছায়াও দেখতে পারেন না তিনি। সে ছেলে যদি ওনার মেয়ের কোনো শুভাকাঙ্ক্ষীও হয় তাও না। মেয়েকে বললেন, ঠিক আছে, যাও। কি ড্রেস পরে যাবে? সবাই তো শাড়ি পরে যাবে আম্মু, আমি কি শাড়ি পরে যাব? ঠিক আছে, যাও। আগে তুমি ব্রেকফাস্ট করে রেডি হও, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। মায়ের কথায় নন্দিনী খুশি হয়ে গেল। নন্দিনীর বাবা মেয়ের চোখে মুখে উচ্ছ্বাস দেখতে পেয়ে সন্তুষ্ট হলেন। অতঃপর নন্দিনী তার মায়ের পছন্দের একটি তুত রঙের খাদি জামদানি শাড়ি পরল। শাড়িটির পাড়ে সোনালি রঙের চিকন জরি সুতোর কারুকার্য। অতটা জমকালো না হলেও দেখতে ভীষণ সুন্দর শাড়িটা। নন্দিনীর মোম ফর্সা শরীরে শাড়িটি ফুটে উঠেছে, আর নাকে খুব সুন্দর একটি ডায়মন্ড নোজপিন, গলায় অরিজিনাল মুক্তোর মালা, কানেও ম্যাচিং করা মুক্তোর দুল পড়েছে। দু চোখে আজ সবুজ রঙের গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। শাড়ির সঙ্গে ম্যাচিং করে 2 হাতে 2 মুঠো রেশমি চুড়ি পরেছে।
নন্দিনীকে এই মুহূর্তে দেখতে অনন্য লাগছে। এক ধরনের রূপ হয় যা দেখলে মনে প্রশান্তি আসে। মনে হয় উত্তপ্ত মনের প্রান্তরটাকে কেউ বৃষ্টির জলে স্নান করিয়ে দিয়েছে। ঠিক অমনটাই লাগছে নন্দিনীকে। নাহিদা শিকদার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়ের চিবুক তুলে কপালেই গালে চুমু খেলেন। অতঃপর নবাব সাহেব মেয়েকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে তিনি অফিসে চলে গেলেন। আজকের ফ্রেশার্স পার্টিতে আসার কারণ অদিতি আর ফাল্গুনির জন্য। ওরা দুজন বায়না ধরেছে নন্দিনীর কণ্ঠে গান শোনার। পড়াশোনার পাশাপাশি নন্দিনী খুব ভালো গান করতে পারে। নন্দিনী ঠিক করেছে ফ্রেশার্স পার্টিতে পরিচয় দেওয়ার পর গান গাইবে। অন্যদিকে সিনিয়র ভাইয়েরা স্টেজে ওঠার আগে হঠাৎ রায়হান নামের এক পরিচিত সিনিয়র ভাই নন্দিনীকে দেখে বলল, আরে, রাজলক্ষ্মী নন্দিনী যে। নন্দিনী চমকে উঠল। রায়হান লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো। রায়হান একাকালীন এই ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট ছিল। এরপর ডাক্তারি পড়ার জন্য বিদেশে চলে যায়। রায়হান কাছে এসে বলল, এই, তুমি নন্দিনী না? রাজনন্দিনী, রাইট? জি। রায়হান আর নন্দিনীদের বাসা একসাথে। ওদের বাসার সামনের আকাশি রঙা বাড়িটাই রায়হানদের, তাই চিন্তা অসুবিধা হলো না। তাছাড়া রায়হান নন্দিনীকে দেখলে সব সময় এই নামগুলো বলে ডাকতো, তাই নন্দিনী তেমন একটা চমকালো না। নন্দিনীকে আপাতমস্তক চোখ বুলিয়ে বলল, নন্দিনী মৃদু হেসে মনে মনে বলল, ডাক্তার সাহেব, আপনি চোখের মধ্যে যে পাওয়ারফুল চশমা পরে আছেন অবশ্য চেনারই কথা, এতে অবাক হওয়ার কিছুই নেই। নন্দিনীকে চুপ থাকতে দেখে রায়হান বলল, শাড়িতে তোমায় ভারী মিষ্টি লাগছে রাজনন্দিনী, আর বেশ বড় দেখাচ্ছে। চেনাই যাচ্ছে না যে তুমি রাজনন্দিনী নাকি আদৌ কোনো রাজকুমারী নন্দিনী, নাকি রাজলক্ষ্মী নন্দিনী। রায়হানের কথায় নন্দিনী মৃদু হাসল। তবে রায়হান এইভাবে বলায় নন্দিনীর অস্বস্তি শুরু হলো। তাছাড়া তার আম্মু বলেছে কারোর সাথে কথা না বলতে। রায়হানের সাথে কথা বলার বিষয়টি জানতে পারলে তার আম্মু নিশ্চয়ই রাগ করবে। নন্দিনী তবুও স্বাভাবিক থাকলো। নন্দিনীকে চুপ থাকতে দেখে রায়হান বলল, তা কেমন আছো রাজনন্দিনী? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভাইয়া ডাকায় রায়হানের মন ভার হয়ে গেল। মলিন মুখে বলল, ভালো আছি। তা তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালোই চলছে ভাইয়া। রায়হানের মন ফের ভার হয়ে গেল। বলল, তা তো হবেই, তুমি তো আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কথা। তা আজকে ফ্রেশার্স পার্টিতে অংশগ্রহণ করেছো নাকি রাজনন্দিনী লক্ষ্মী? জি ভাইয়া। ও, তা আমি যতদূর জানি তুমি খুব ভালো গান গাইতে পারো। ওই একটু আধটু গাওয়া হয় আর কি, বান্ধবীরা মিলে। তা বেশ ভালোই। তাছাড়া ওরা এবার অনেক বায়না ধরেছিল পার্টিতে গান গাওয়ার জন্যে, তাই মুখের উপর বারণ করতে পারেনি, এই জন্যই অংশগ্রহণ করা। ও আচ্ছা, তা আজকে গান গাইবে তুমি রাজনন্দিনী? তুমি রবে নীরবে। বাহ, খুব সুন্দর তো। জি। রবীন্দ্রসঙ্গীত আমারও ভীষণ প্রিয়। ইউটিউব সার্চ করে তেমন একটা গান শোনা হয় না কাজের প্রেসারে। কাজ করতে করতেই সময় কখন কোথায় চলে যায় সেটাও টের পাই না। আর সেখানে গান শোনা তো বিলাসিতা মাত্র। আসলে এই গানের কণ্ঠশিল্পীদের গাওয়া সোনালী দিনের গানগুলো আমার ভীষণ পছন্দের, তাই মাঝে মধ্যে চর্চা করি, বলতে পারেন ভালো লাগে। আর ভালো মন্দ নয়, বেশ ভালোই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করো না। তুমি বরং তোমার গানটা আর একটু প্র্যাকটিস করো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।